কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনার মূল অংশ আমি সংক্ষেপে লিখছি। আমার নানা বাবার একমাত্র সন্তান ছিলেন। নানা যখন ছোট ছিলেন তখনই তার বাবা, আমার বড় বাবা, পরলোক গমন করেন। নানা আমার বড় মার খুবই আদরের সন্তান ছিলেন। ঘটনাটি আমার নানুর কাছ থেকে শোনা এবং ঘটনাটি ঘটেছে আমার নানুর শাশুড়ির সাথে, মানে আমার বড় মার সাথে। নানু যেভাবে বলেছেন ঠিক সেভাবেই লিখছি। 1960 তখন এদেশে পাকিস্তানিদের শাসন। পার্সোনাল কারণে আমি গ্রামের নামটি উল্লেখ করলাম না। তখন ওই গ্রামে ভূত প্রেতের উপদ্রব একটু বেশিই ছিল। ভয়ের কারণে রাতের বেলায় কেউ বাইরে একা বের হতে পারত না। তখন নানু প্রেগনেন্ট ছিল। নানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাজারের টং দোকানে আড্ডা দিয়ে ক্লান্ত ও পরিশ্রমী শরীর নিয়ে অনেক রাত করে বাসায় ফিরতেন। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তেন। এজন্য নানু তাকে ঘুমের মধ্যে ডাকাডাকি করে কখনোই বিরক্ত করতেন না। যেহেতু নানু প্রেগনেন্ট, সেহেতু কখন কি হয়ে যায় এসব ভেবে আমার বড় মা সবসময় ভয় থাকতেন। সেজন্য বড় মা নানুকে বলেছিল যে রাতে ওয়াশরুমে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও। প্রথমেই বলে রাখা ভালো, নানা নানু যেই রুমে থাকতেন ঠিক তার পাশের রুমেই বড় মা থাকতেন। নানুর ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লে নানু পাশের রুমে গিয়ে বড় মাকে ঘুম থেকে জাগিয়ে তুলে সাথে করে নিয়ে ওয়াশরুমে যেতেন। তখনকার সময়ে গ্রাম এলাকায় ওয়াশরুমগুলো ছিল বাসা থেকে একটু দূরে। তো একদিন নানুদের গ্রামের পাশের গ্রামে একটা বাসায় সদ্য বিয়ে করা নতুন বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাই বাড়ির লোকজন পুরো এলাকা খুঁজে দেখেন, কিন্তু নতুন বউকে খুঁজে পাওয়া যায় না। তারপর তাদের পাশের বাসার এলাকায়, মানে নানুদের এলাকায় খুঁজতে এলেন, কিন্তু নতুন বউকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন জামাই বাড়ির লোকজন ধরে নিল যে নতুন বউ বিয়ের আগে হয়তো প্রেম করত, সেই কারণেই সে হয়তো কোথাও পালিয়ে গিয়েছে। সেদিন গভীর রাতে হঠাৎ বড় মা ঘুমের মধ্যে হালকা তন্দ্রা অবস্থায় শুনতে পেলেন নানু তাকে বাসার বাইরে ডাকছেন। তখন বড় মা ভাবলেন যে বৌমার হয়তো ওয়াশরুম পেয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, এই জন্য আমাকে বিরক্ত না করে একাই চলে গিয়েছে ওয়াশরুমে। তখন তিনি ভয়টা পেলেন, এটা ভেবেছে বৌমা আমাকে বাইরে থেকে ডাকছে, ব্যাপার কি, বৌমার কোনো বিপদ আপদ হলো না তো? তখনকার আমলে বিদ্যুৎ ছিল না। গ্রাম এলাকায় এক প্রকার কুপিবাতির প্রচলন ছিল। তার কয়েক যুগ পর হ্যারিকেনের প্রচলন হয়। তো বড় মা তাড়াতাড়ি উঠে গিয়ে ম্যাচ দিয়ে কুপি জ্বালিয়ে হাতে করে বাইরের রুমে এসে বের হলেন। বের হয়ে দেখেন বাইরে কেউ নেই। বড় মা তখন হাঁটতে হাঁটতে ওয়াশরুমের কাছে গেলেন, গিয়ে দেখেন সেখানেও কেউ নেই। তখন বড় মার মনের মধ্যে সাময়িক সময়ের জন্য একটু ভয় কাজ করলো। সাথে সাথেই বড় মা সোজা হয়ে বাসার দিকে হাঁটা শুরু করলেন। তখনকার আমলে গ্রামে বেশিরভাগই ছনের ঘর ছিল। একটু হেঁটে আসতেই বড় মা দূর থেকে লক্ষ্য করলেন বাসার বারান্দায় বাঁশের সাথে হাত রেখে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি অবাক, ঘন অন্ধকারের কারণে ভালো করে দেখা যাচ্ছে না ব্যক্তিটি কে। তিনি ওই অবস্থাতেই ভাবছেন এলাকার মানুষজন তো এত রাতে বাইরে থাকার কথা না, তাহলে বারান্দায় কে? ব্যক্তিটি কে হতে পারে? বৌমা আমাকে বাড়ি থেকে ডেকেছিল, তাহলে কে এই ব্যক্তি? বৌমা না তো? তখন বড় মা অনেক রাগ হলো। বড় মা চিৎকার করে বলে উঠলেন, বৌমা এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? যদি বাচ্চার কোনো ক্ষতি হয়। এই বলেই বড় মা বারান্দার দিকে হাঁটা শুরু করলেন। বারান্দার কাছে আসতেই বড় মা কুপির বাতি হালকা আলোয় দেখতে পেলেন নতুন বউয়ের সাজে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় ঘোমটা দেয়া ছিল, মেয়েটির মুখমণ্ডল একদমই দেখা যায় না। বড় মা ভয় পেয়ে গেলেন। অতঃপর বড় মার মাথায় আসলো পাশের গ্রামে যে নতুন বউ হারিয়ে গেছে, এই মেয়েটি ওই নতুন বউ না তো? তারপর বড় মা মেয়েটিকে জিজ্ঞেস করলেন, কি গো মা, এত রাতে আমার বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? তখন নতুন বউ কোনো প্রকার উত্তর দিল না। তখন বড় মা আবারও জিজ্ঞেস করলেন, মা রুমে যাও, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে, সকালে তোমার চাচাকে বলবো তোমাকে বাসায় দিয়ে আসতে। তারপর নতুন বউ কোনো প্রকার উত্তর দিল না। তখন বড় মা একটু বিরক্ত বোধ করলেন। বড় মা নতুন বউয়ের হাত ধরে ওয়াশরুমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখনই নতুন বউয়ের হাত ধরতে যাবেন তখনই নতুন বউ হাঁটা শুরু করলো। এটা দেখে বড় মা বেশ অবাক হলেন। এরপর বড় মা নতুন বউয়ের পেছন পেছন হাঁটতে শুরু করলেন। কিন্তু কিছু দূর যেতেই সামনে একটা বিল ছিল। বিলটির নাম চতুল্লা বিল। এই মুহূর্তে নকলা থানার যে লিসেনাররা আমার ঘটনাটি শুনছেন তারা অবশ্যই লোকেশনটি চিনতে পেরেছেন। তো নতুন বউটি ওই বিলের দিকে হাঁটা শুরু করলো। এদিকে বড় মা নতুন বউয়ের পেছন পেছন হেঁটে চলেছেন। বড় মা যেন ওই সময়টাতে ঘোরের মধ্যে ছিলেন। তারপর যখন বড় মার ঘোর কাটলো তখন বড় মা দেখলেন তিনি বিলের মাঝখানে চলে এসেছেন। তার গলা পর্যন্ত পানি, এবং তিনি যে রুমের বাইরে বের হয়ে এসেছেন হাতের কুপি বাতিটি নিয়ে বের হয়েছিলেন, সেই কুপি বাতিটি তিনি পানির ওপর হাত উঁচু করে ধরে রেখেছেন।
কিন্তু তারপর বড় মা লক্ষ্য করলেন যে তার আশেপাশে কোনো নতুন বউ নেই। বড় মা ভয়ে কান্না শুরু করে দিলেন এবং গলা ছেড়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। এভাবেই অনবরত চিৎকার চেঁচামেচি করেই গেলেন এবং হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। বিলের পাশে একটি বাড়ি ছিল। এই বাড়িতে একজন বয়স্ক কবিরাজ ও তার স্ত্রী বাস করতেন। তারা হঠাৎ শুনতে পেলেন যে বিলের মাঝখানে কে যেন চিৎকার চেঁচামেচি করছে। তারা স্বামী স্ত্রী দুজনেই কুপি বাতি নিয়ে বের হয়ে গেলেন এবং বড় মাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলেন। বড় মাকে তারা বাড়িতে পৌঁছে দিলেন। বড় মার জ্ঞান ফেরার পর সবাই তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনি ওই বিলে কিভাবে গেলেন? বড় মা তখন সবাইকে পুরো ঘটনা বললেন এবং নানুকে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি আমাকে বাইরে ডেকে নিয়ে গিয়েছিলে? তখন নানু বলল, কই না তো, আমি সারা রাত ঘুমিয়েছিলাম। তারপর কবিরাজের মাধ্যমে বড় মাকে চিকিৎসা করানো হয় এবং কবিরাজ বললেন যে নানুদের বাসার সাইডে একটা তাল গাছ ছিল, সেই গাছে একজন পেতনি বাস করতেন। সেই পেতনি নতুন বইয়ের রূপ ধারণ করে বারান্দায় ছিলেন এবং বড় মার হাতে কুপি বাতি থাকার কারণে ওইখানে কিছু করতে পারেননি। এই জন্য বড় মাকে বিলের মধ্যে নিয়ে যান এবং তারা চেয়েছিল যে কুপিটি যেন পানিতে নামার পরপরই নিভে যায় এবং তারপরে তাকে মেরে ফেলবে। বড়মার হাতে কুপিটি থাকার কারণে আগুনের কারণে তারা কাছে আসতে পারেনি। এরপর বড়মা কিছুদিন অসুস্থ ছিলেন এবং কবিরাজ চিকিৎসার বলে সুস্থ হয়ে ওঠেন। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর বড়মা পরলোক গমন করেন। কিন্তু বিলটিতে জেলেরা প্রায় মাছ ধরতে যেতেন এবং মাঝে মধ্যে জেলেদের মৃতদেহ বিলের মধ্যে থেকে উদ্ধার করা হতো। গ্রামের লোকজনরা বলা বলি করত ওই বিলে নাকি মানুষ খেঁকো পেতনি ছিল। ওই বিলটি নিয়ে এখনও অনেক ঘটনা রয়েছে, গ্রামের মানুষের মুখে সেটা শোনা যায়। এছাড়াও যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা ওই গ্রামের নিরীহ বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এবং ওই বিলেই তারা ফেলে রাখত। বর্তমানে বিলটি বিলুপ্ত প্রায় অবস্থায়। গ্রামের লোকজন বিলটি ভরাট করে ফসলের আবাদি জমিতে রূপান্তর করেছে। জানি না ঘটনাটি গুছিয়ে লিখতে পেরেছি কিনা, যদি লেখায় কোনো ভুল ত্রুটি থাকে। আমি এক বনের ভয়ঙ্কর জিনের সমস্যা এবং তার চিকিৎসার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে পড়ে শোনাবেন। উনি আমার সাথে যেভাবে শেয়ার করেছেন ঠিক সেভাবেই বলছি। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আসলেই কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকেই আমার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল। আমি বহুবার স্বপ্নে এমন দেখেছি যে আমি গর্ভে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন, কিন্তু মায়ের এমন কিছু মনে নেই। তারপর আমার অবস্থার অবনতি হতে থাকলে মা বুঝতে পারেন তিনি আসলেই হয়তো এমন কোনো কাজ করেছেন। তার অভ্যাস ছিল সাপ মারা। তিনি জানতেন সাপ মারা সুন্নত। এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আদতে সাপ ছিল না। এই সাপ মারার পর মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। আমি জন্মের পর থেকে নানা রোগ শোকে ভুগতে থাকি। 2-1 দিন পরপরই আমাকে ডাক্তারের কাছে নিতে হতো। খাওয়া দাওয়ায় আমার তেমন রুচি ছিল না। ছোট থেকে নানা কিছু স্বপ্নে দেখতাম, রাতে দেখে দিনের বেলা ভুলে যেতাম। স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না। ধীরে ধীরে সেই স্বপ্নই আমাকে সুস্থ হতে সাহায্য করেছে। যখন থেকে স্বপ্ন মনে থাকতো তখন পরিবারের সাথে এগুলো বলতাম। ছোটবেলা থেকেই আমার বেশ মন খারাপ থাকতো, আমার মেজাজও গরম থাকতো। আমি কাউকে সহ্য করতে পারতাম না, এমনকি মাকেও সহ্য হতো না। এভাবে চলতে থাকে কয়েক বছর। যখন 10ম শ্রেণীতে পড়ি তখন বাসায় নানা রকম স্বপ্নের কথা বলতাম। তখন স্বপ্ন দেখলে মনে থাকতো। আমি স্বপ্নে সাপ দেখতাম রোজ, তারা ক্ষতি করতো না। আরও দেখতাম সাপরা আমাকে ঘিরে এমন কোথাও নিয়ে যাচ্ছে যেখানে আমি কখনোই যাইনি। আমার খুব ভালো লাগতো, তাই পরে এসব কথা কাউকে বলিনি। এভাবে সাপের প্রতি আমার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয়। সবসময় সাপ, কবুতর, কুকুর, পেঁচা ইত্যাদি দেখতাম স্বপ্নে। এমনকি পরীক্ষার হলে লেখার সময়ও দেখতাম কলমের মাথায় সাপ বসে আছে। তখন আমি সব কিছু ভুলে যেতাম। পড়ে আসা পড়া কিছুই মনে করতে পারতাম না। আর আমার ধৈর্যও কমে যেতে লাগলো। রাগ এবং জেদ বাড়তে শুরু করলো। পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে লাগলাম। একা একা থাকতে ভালো লাগতো। কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, হইচই ভালো লাগতো না। কারোর সাথে মিশতে পারতাম না, মন খুলে কথা বলতে পারতাম না, রাস্তায় চলাচল করতে পারতাম না। গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় যে পুকুরগুলো পড়তো সবগুলোতে রাস্তা থেকে সাপ দেখতে পেতাম, যা আর কেউ দেখতো না। আমার জীবন এভাবেই কাটতে থাকে। আরও কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনের এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখে বলেন আমার সাথে খারাপ জিন আছে। সেখান থেকে আমাকে 2টা তাবিজ দেওয়া হয়।
আমি একটা গলায় এবং অন্যটি হাতে পরার জন্য ব্যবহার করি। আমাকে পানি পড়া ও তেল পড়াও দেয়া হয়। এভাবে চলতে থাকে। 1 মাস পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না। এরপর এলাকার ইমাম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো। তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি, তাই ভয় পেয়ে এমন আচরণ করছি। কিন্তু সব কথা শোনার পর আমাকে পানি পড়া, মধু ও তাবিজ দেন। সাথে সাথে দুপুর 12টার আগেই তার দেয়া পানি পড়া দিয়ে গোসল করতে বলেন, আর ভর দুপুরে কোনোভাবেই বাইরে যেতে মানা করেন। এসব নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখিনি, তবে আমার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি। একদিন হঠাৎ করেই আমার শরীর থেকে তাবিজ পড়ে যায়। কোথায় কখন পড়ে যায় কিছুই মনে করতে পারি না। এভাবে সময় কাটতে থাকে, কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে থাকে। এরপর আমাকে মাদ্রাসার এক হুজুর দেখানো হলো। তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া ও সরিষার তেল পড়া দিলেন এবং 10টি কাচের প্লেটে কিছু লিখে দেন, যেগুলো ধুয়ে পানি পান করতে হবে। এসব মেনে চলার পরেও আমার অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং আমি অজ্ঞান হয়ে থাকি। এইসব নিয়মকানুন আমার বড় ভাই এবং আমার চাচা করিয়েছেন। পরে তাদের কাছে সব শুনেছি। আমি অজ্ঞান থাকাতে ওনারা ভয় পেয়ে যান। আমার বড় ফুপার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তিনি জানান তিনি দূর থেকেই নামের ওপর চিকিৎসা করতে পারেন। আমার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটাই ব্যাকুল ছিল যে যাই বলতো তাই মানার চেষ্টা করত। সেই পথ্য দেন 1 মাস ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে, আর তার দেয়া মাটির হাঁড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে। সবকিছু ঠিকমতো করা হলেও আমার কোনো উন্নতি হলো না। কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনো কথাই শোনেনি, বরং জিনটা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছে। এরপর কবিরাজ মহাশয় সাফ জানিয়ে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না। তিনি অন্য এক কবিরাজের সন্ধান দিলেন। ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করবেন না, আর কাজ না হলে নাকি টাকা ফেরত। তার দাবি ছিল নদীর 7 ঘাটের পাল লাগবে, যে নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে, আর কিছু রক্ত জবা ও আম পাতা একটি মাটির হাঁড়িতে ডুবিয়ে রাখতে হবে। তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাঁড়িতে ঝাড়ফুঁক করাবেন। কিন্তু এসব করার পরও আমার কোনো উন্নতি হলো না। এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল। হঠাৎ একদিন আমার খালু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পান। তার কাছে যাবার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আমি নাকি রূপ ধারণ করি। এই সময় আমার জ্ঞান ছিল না। আমি পরে বড়দের কাছে সব শুনেছি। সেখানে এক মহিলার ওপর জিন হাজির করা হয়। তারপর আমার হাত দেখে আমাকে বলেন আমাকে জাদুকরি ধরেছে। সে সময় আমাকে জাদু করে আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নস্যাৎ করে দেয়। তিনি আমাকে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখা কাগজ পুড়িয়ে সেই ধোয়া কাপড় দিয়ে চোখে লাগাতে বলেন, আর 7টি নদীর মোহনা থেকে পানি আনতে বলেন আমাকে গোসল করানোর জন্য। এভাবে চলে যায় আরও বেশ কিছুদিন। যত দিন যাচ্ছিল আমার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হচ্ছিলাম আমি। অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা আমাকে কাউন্সেলিং করতে বললেন। এটা বেশ ব্যয়বহুল একটা কাজ। অর্ধেক সময় পর্যন্ত আমাকে ঘুমিয়ে কাটাতে হতো। 2 মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করি। এরপর মামার মাধ্যমে ফুলবাড়িয়ার এক কবিরাজের সন্ধান পাই। তার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন। তার কথা শুনে মনে হলো আমাকে সুস্থ করা তার পক্ষে কোনো ব্যাপারই না। তিনি কত রাজা উজির মেরেছেন তার গল্প আমাদের শোনাতে লাগলেন। তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করে তুলবেন। তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছে, তাই আমার ওপর জিন হাজির করবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি তার পরিবারের কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের উপরে জিন হাজির করলেন। তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ না দিয়ে দেওয়া যায়। এহেন কাজকর্মে আমরা কিছুটা আশ্বস্ত হলাম। তবে আমাদের সাথে যে ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন আমার উপরে জিন হাজির করাতে। এতে কবিরাজ আমাদের নানা ধরনের ভয় ভীতি দেখাতে লাগলেন, যেমন জিন হাজির হয়ে যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে সে দায় তিনি নেবেন না, ইত্যাদি ইত্যাদি। আমরাও ভয় পেয়ে তার কথায় সম্মত হলাম। তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন। এক পর্যায়ে আমার কথা শুনে বললেন আমি নাকি মিথ্যে বলছি, কিন্তু আমি তো জানি আমার সাথে কি কি হতো। এরপর কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন এবং বারবার আমাকে মিথ্যুক বলছিলেন। এরপর তিনি আমার সাথে থাকা জিনটিকে নাকি আটকে ফেললেন এবং পড়িয়ে সে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে। কাজ শেষ হবার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে। আরও বললেন আমার জানের সদকা দিতে হবে তার গুরুকে খুশি করার জন্য। আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিলেন এবং নগদ 10,000 টাকা দিলেন।
এছাড়াও আমাকে কয়েক পদের পাতা দেন এবং এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন। সাথে সাথে চিনি পরা দেন খাওয়ার জন্য, মেশিনে ভাঙানো প্রথম সরিষার তেল দেন, হাতে বাঁধার তাবিজও দেন, তালের আঁটি দেন, আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন। আমাদের ঢাকায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাতে ভালোই ছিলাম, গোসল করি, খাবারও খাই, কিন্তু পরদিন ঘটে মারাত্মক ঘটনা। আমি নাকি নিজেই আমার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নিতে চেয়েছি। আমাকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এক পর্যায়ে আমার নাক মুখ লাল হয়ে যায়, দাঁতে কপাটি লেগে যায়। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হই। এসব কিছুই আমার মনে নেই। রুকাইয়া গ্রুপের কার্যক্রম তখন কেবল শুরু হয়েছে। আমাদের দুজন ভাই ওনাকে রুকাইয়া করলেন। প্রথম টানা ৬-৭ ঘন্টা রুকাইয়া করা হয়েছে। জিন ছাড়তে চায় না। রুকাইয়া করার সময় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, যেমন শ্বাসকষ্ট, দাঁতে দাঁত লেগে যাওয়া, ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস নিতে চেষ্টা করা, গোঙানি ইত্যাদি। দ্বিতীয় দিনে তাকে বলা হলো কালেমা পড়ো। তিনি কালেমা পড়ার চেষ্টা করতেই জিন এসে তাকে অজ্ঞান করে দিলেন। সাথে সাথে এভাবেই রুকাইয়া করা শুরু করলেন। ঘণ্টাখানেক রুকাইয়া করার পর তিনি কিছুটা ধাতস্থ হলেন। এভাবে সপ্তাহখানেক ধরে প্রতিদিন তাকে রুকাইয়া করা হতো। পরের দিন তার সমস্যা অনেক কমে আসে। তিনি নিজেই নিজের রুকাইয়ার আয়াতগুলো পড়তে পারতেন আর গরুর গোস্ত খাওয়া শুরু করলেন। নামাজে নিয়মিত হলেন। আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করতে লাগলেন। ঘটনার প্রায় 4 বছর পার হয়ে গেছে। উনি ভালোই আছেন। এখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেন কখনো যেন সেই সমস্যা ফিরে না আসে। আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহ কবুল করে নিন, আমিন। এই ছিল আমার ঘটনা পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আসলে এই রুকাইয়া জায়গা থেকে তিনি আবার নিজে বলা শুরু করেছেন, কিন্তু তার মানে সব কিছু করে যখন ব্যর্থ হয়েছে তখন তিনি রুকাইয়া পদ্ধতিতে গেছেন এবং আমি যেটুকু বুঝতে পেরেছি, এবং তারপরেই তিনি সুস্থতা লাভ করেছেন এবং এখন তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালো থাকেন। এত বছরে এই প্রথমবার আমার কোনো ঘটনা স্পেশাল এপিসোডে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাও আবার ভূত.com-এর জন্মদিন উপলক্ষে স্পেশাল এপিসোড। এই অপরিসীম সম্মান ও ভালোবাসা দেওয়ার জন্য আমি আপ্লুত রাসেল ভাই। ইনশাল্লাহ দোয়া করি ভূত.com যেন এভাবেই আরও 1000টা এপিসোড পার করে। আমিও যেন এভাবে ঘটনা সংগ্রহ করে পাঠাতে পারি। চলুন এবার ঘটনায় যাই। কামরার মধ্যে কোনো আলো নেই। অবিরাম ঝড়ের গতিতে ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সেই নিরন্তর ঝনঝন শব্দ ঝাঁকুনিকে উপেক্ষা করে কামরাটার অন্ধকার বলয়ের বুক চিরে কয়েক জোড়া জ্বলন্ত সবুজ চোখ বিকট গর্জন করতে করতে ক্রমশ এগিয়ে আসছিল বিমলের দিকে। শ্বাসনালী তখন অদৃশ্য কোনো হাত যেন চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে টু শব্দটি বের করতে পারছিল না বিমল। যান্ত্রব গর্জনে হিংস্র জন্তুগুলো ক্রমশ কাছে এগিয়ে আসায় এই অন্ধকারেও বিমল আন্দাজ করতে পারল তাদের মুখ দিয়ে অনবরত হিংস্র লালসার লালা গড়িয়ে পড়ছে। এরই মাঝে হঠাৎ একটা জন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বিমল চিৎকার করে ছিটকে সিটের কোনায় রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। তারপর আর কিছু মনে নেই। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি ভয়ঙ্কর রোমহর্ষক জার্নির ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। একটি ট্রেন জার্নির ঘটনা। ঘটনাটি আমাকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে রাকেশ সরকার শেয়ার করেছেন। ঘটনাটি তার বন্ধু বিমলের সাথে ঘটা একটি ভয়ঙ্কর মিস্ট্রি। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লাগায় শেয়ার করলাম। এখন ভালো মন্দ বিশ্বাস করা বা না করা সবই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করা যাক। ঘটনাটি রাকেশ যেভাবে আমাকে বলেছে আমি আমার মতো করে লিখলাম। সালটা 2013 নভেম্বর মাস। গোরখপুরে একটি কাজে গিয়েছিল বিমল। কাজ শেষ করে সেই রাতেই দিল্লি ফিরে আসার কথা তার। সেই মতো কাজ সেরে স্টেশনে পৌঁছে বিমল যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত 10টা 15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞেস করলো,
আচ্ছা, দিল্লি যাবার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল। হ্যাঁ, এই মিনিট 5 আগে গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল। যা, চলে গেছে। তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ থেকে জবাব দিল। হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে, রাত 11:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল যেন হাঁপ ছেড়ে বাঁচল। সঙ্গে সঙ্গে লোকটার কথা থামিয়ে জানায় যে তার কোনো অসুবিধা নেই, লাস্ট ট্রেনেই সে যাবে। তাছাড়া তার পূর্বে লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে, আগে সে অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছে। লোকটা কথাগুলো শুনে কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, তাহলে তো ভালোই। বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। এবার বিমল ধন্যবাদ জানাতেই লোকটা গম্ভীর স্বরে বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। বিমল ঠিক আছে বলে টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং রুমের দিকে গেল। ওয়েটিং রুমের কাছে পৌঁছে বাইরে থেকে দেখল পুরো রুমটা ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই হঠাৎই একটি কনকনে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস অনুভব করলো। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা ছিল, তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে গিয়ে বসলো এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার ওপর রাখলো। এরপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে বিমল পড়তে শুরু করে। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করে। ম্যাগাজিনটা সোফার ওপরে রেখে বিমল ওয়েটিং রুমের ভেতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে কালো রঙের জামা প্যান্ট পরা একজন বয়স 50-60-এর লোক ভেতরে প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা এসে ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং প্যাকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বের করে ধরালো। বিমল আগের মতন আবারও সোফাতে গিয়ে বসে চোখের সামনে আবারও ম্যাগাজিনটাকে মেলে ধরল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকায়। বিমল দেখে লোকটা ওর দিকে তাকিয়ে আছে। মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভেতর তখন নিস্তব্ধতা বিরাজ করছে। খানিক বাদে সেই নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিল, দিল্লি, ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবেমাত্র 4 দিন হলো রিটায়ার হয়েছি। তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে চলে যাব। আপনি? বিমল প্রত্যুত্তরে বলে, আমিও আপনার মতো দিল্লি যাচ্ছি। লোকটা আচমকা একটু মুচকি হেসে বলল যে, তাহলে আমার আর আপনার গন্তব্য একই। আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলে যে ওর বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি আছে। বিমল জিজ্ঞেস করে, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলে যে তার স্ত্রী বছর 4 আগে একটি ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল শুনে কিছুটা মর্মাহত হয়ে জানায়, ও, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞেস করেছেন। তা যাকে, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। খুব ভালো। এর মাঝে বিমল লোকটার নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিল, তাই জিজ্ঞেস করায় লোকটা একটু হেসে বলল, নিশ্চয়ই, আমার নাম রতিকান্ত দাস। আপনার? বিমল চমকে উঠে বলে, বাঙালি? বাহ, তাহলে তো ভালোই হলো। আমার নাম বিমল মজুমদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনের মধ্যে বেশ ভাব হয়ে যায়। কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারে না। ঠিক 11:25 নাগাদ কাউন্টারে লোকটা ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে ওদের দুজনের উদ্দেশ্যে বলে যে, ট্রেন এসে গেছে, চলুন। বিমল ব্যাগপত্র নিয়ে উঠে রতিকান্ত বাবুকে বলে, চলুন, তাহলে বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে। এরপর ওয়েটিং রুমের থেকে বাইরে বেরিয়ে আসে। বিমলের পেছন পেছন রতিকান্ত বাবুও বেরিয়ে আসে। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। সেই মতো বিমলও একটু দেরি না করে ট্রেনে উঠে পড়ে। বিমলের সঙ্গে রতিকান্ত বাবুও উঠে পড়ে।
বিমল দেখল ট্রেনটা পুরো ফাঁকা। ট্রেনের ভেতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছের একটি সিটে গিয়ে বসলো। রতিকান্ত বাবুও ঠিক বিমলের সামনের সিটটায় গিয়ে বসলো। কামরার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, লাইটের একটা সুইচও কাজ করছে না। বিমল বুঝতে পেরেছিল তাড়াহুড়ো করে এই কামরায় ওঠাটা বড্ড ভুল হয়ে গেছে। এমন একটা বিদ্ঘুটে অন্ধকার, তার উপর কেমন যেন গুমোট বোটকা গন্ধ পুরো কামরার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কি আর করা যাবে, এখন পরবর্তী স্টেশন আসতে আসতে সেই মধ্যরাতের শেষ গোড়ায়। তার মধ্যে বরং চুপচাপ ঘুমিয়ে পড়া যাক। কিন্তু খিদেটাও যে পাচ্ছে। বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বের করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কিট বের করে সবে খেতে যাবে, এমন সময় হঠাৎই বাংকারের উপর থেকে বিকট চিৎকার করে একটি কালো হলু বিড়াল লাফ দিয়ে তাদের দুজনের সিটের মাঝখানে এসে পড়ল। মোবাইলের লাইট ও কামরার জানালা দিয়ে মাঝে মাঝে বাইরে ছিটকে আসা আলোতে যেটুকু বোঝা গেল, বিড়ালটি কুঁচকুঁচে রঙের, চোখগুলো যেন জ্বলছে, বিভৎস দেখাচ্ছিল। কিছু করতে যাবে বিমল, তার আগে রতিকান্ত বাবু হুস হুস করে বিড়ালটাকে তাড়িয়ে দিল। হুসহুসের সঙ্গে কিছু একটা বিড়বিড় করে বিড়ালটাকে বললেন রতিকান্ত বাবু। চোখে চোখ পড়তে ক্ষিপ্র শিকারীর মতো ব্যাপারটাকে যেন এড়িয়ে গেল রতিকান্ত বাবু। বিমল মনে মনে বলল, ধুস, কি না কি ভাবছি। এরপর বিস্কিটের প্যাকেটটা তার দিকে ইশারা করে বিমল জিজ্ঞেস করে, কি রতিকান্ত বাবু, খাবেন নাকি বিস্কিট? দেখছি কামরাটা বাকি কামরাগুলো থেকে ডিটাচড, তাই স্লিপার কামরা থেকে কোনো হকার আসার চান্স নেই। তাই জন্য বলছি, খাবেন নাকি? এতটা পথ যেতে হবে। রতিকান্ত বাবু তখনও বিড়ালটা নিয়ে কিছু ভাবছিল বোধহয়। চমকে উঠে বলল, না বিমল, আমার খিদে নেই। বিড়ালটা হয়তো কোনোভাবে কামরায় ঢুকে আটকে পড়ে গেছে, তাই না? ঠিক আছে, তুমি খাও। বিমল কিছুটা অবাক হয়। ঠিক এই সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে বিমল দেখে ওর ছোটবেলাকার বন্ধু রাকেশ ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে রাকেশ জিজ্ঞেস করলো, কিরে, কত দূর? ভাই, এই সবে ট্রেনে উঠলাম। কেন? তোর তো রাত 10টায় ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? উত্তরে বিমল বলে যে রাস্তায় ট্রাফিকের জ্যামের জন্য স্টেশনে আসতে তার দেরি হয়ে যায়, তাই রাত 10টার ট্রেনটা তার মিস হয়ে গেছে। ওই জন্যই অগত্যা 11:30টার এই লাস্ট ট্রেনটা তাকে ধরতে হলো। সব শুনে রাকেশ সাবধানে আয় বলে ফোনটা রেখে দিল। ফোনটা রেখে বিমল দেখল রতিকান্ত বাবু মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে একটা গল্পের বই পড়ছে। ব্যাপারটা খুবই হাস্যকর ও উদ্ভট দেখাচ্ছিল বিমলের। তাও আবার বইটার সামনের প্রচ্ছদ দেখে বোঝা যায় বইটা ভূতের গল্পের। রতিকান্ত বাবুকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা রতিকান্ত বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে বিমলের দিকে একটা অদ্ভুত গনগনে দৃষ্টিতে তাকিয়ে রতিকান্ত বাবু বলল, হ্যাঁ, বিশ্বাস করি। বিমল এবার একটু তাচ্ছিল্যের স্বরে হেয়ালি করেই জিজ্ঞেস করে, আপনি কখনো ভূত দেখেছেন? সঙ্গে সঙ্গে এটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল কামরায়। খানিকক্ষণ আগে রতিকান্ত বাবু হুঁস হুঁস করে যে বিড়ালটি তাড়িয়ে দিয়েছিল, এখন সেই বিড়ালটি এক লাফে রতিকান্ত বাবুর কোলের কাছে এসে গা ঘেঁষে বসে ঘর ঘর করে গর্জন করতে লাগলো। দেখে মনে হচ্ছিল যেন রতিকান্ত বাবুর অনেক দিনের চেনা পোষ্য বিড়াল। রতিকান্ত বাবু বিড়ালটির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, না দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায়, মানুষ থাকলে ভূতও থাকবে। বিমল এবার কেমন যেন লোকটার গলার স্বরের কিছুটা পরিবর্তন অনুভব করলো। কিছুক্ষণ আগে পর্যন্ত যে মানুষটা তাকে চিনত, এখন সে আলাদা। এবার রতিকান্ত বাবু প্রথমবারের মতো রাশভারী গম্ভীর কণ্ঠস্বরে উল্টে বিমলকে জিজ্ঞেস করলো, কেন, আপনি ভূতে বিশ্বাস করেন না? বিমল তখন কোনো কিছুর সূত্র মেলাতে পারছে না, একটু অন্যমনস্ক হয়ে বলল, না, আমি ওইসব ভূতে বিশ্বাস করি না। ভূত বলে কিছু নেই। বিমলের কথা শুনে রতিকান্ত বাবু বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। এদিকে বিমল দেখে ঘড়িতে তখন রাত 11:15 বেজে গেছে। দিল্লি পৌঁছাতে সেই সকাল, তাই বিমল সিটে হেলান দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। তন্দ্রাটা বোধহয় একটু লেগে এসেছিল। এমন সময় একটি গম্ভীর গলার ধমকে রীতিমতো চমকে ওঠে বিমল। কে, শুয়ে পড়লেন নাকি? ভূত দেখবেন নাকি? এখন ভূত যদি আপনার সঙ্গে দেখা করে তাহলে তো আপনি বিশ্বাস করবেন, কে, তাই তো?
ধরফর করে উঠে পড়ায় বিমলের গলা শুকিয়ে যায়। সেই মুহূর্তে একটু জল ভীষণ প্রয়োজন তার। পাশে বোতল থেকে কয়েক ঢোক জল খেয়ে বিমল অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে রাত দুপুরে মজা করছেন? রথিকান্ত বাবু মুখের সামনে থেকে বইটা সরিয়ে একটু বিকট হাসি দিয়ে কর্কশ গলায় জিজ্ঞেস করলো, মজা? দেখুন তো একটু ভালো করে কেমন লাগছে এই মজাটা। কোথায় রথিকান্ত বাবু? এই যেন এক বিভৎস পৈশাচিক দানব। সারা মুখে রক্ত লেগে আছে, থুতনির একদিকে যেন ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেতলে গেছে, শরীরের সমস্ত কাপড় জামা রক্তে ভেজা। একই পাশে ওটা কি? সেই ভয়ঙ্কর মূর্তিটির পাশে যেন প্রাণীটি বসে ঘর ঘর এক শব্দ করছে। তা সত্যিই কি সেই বিড়াল? এই মুহূর্তে তার যা আকার আকৃতি তা দীর্ঘকায় কোনো এক বাঘের মতো। সবুজ চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলছে। সেই দৃশ্য দেখে বিমল বিস্ফারিত দৃষ্টিতে কাঠ হয়ে তাকিয়ে আছে। গলা দিয়ে চেষ্টা করার পরও কোনো আওয়াজ বের হচ্ছিল না। এই যেন সামনে সাক্ষাৎ মৃত্যু। বিমল আচমকায় অন্ধকার কামরায় ছুটে যেতে চাইল, কিন্তু কয়েক পা এগোতে না এগোতেই কোনো ভারী কিছুর সঙ্গে হোঁচট খেয়ে কামরার অ্যালুমিনিয়ামের মেঝের ওপর সজোরে মুখ থুবড়ে পড়ল। এর ফলে থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল পকেট থেকে রুমালটা বের করে থুতনিতে চেপে ধরল। পকেট থেকে ফোনটা বের করে টর্চটা অন করে পায়ের কাছে মারতে বিমলের গা শিউরে ওঠে। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা আধ খাওয়া লাশ। বিমল আবারও চিৎকার করার চেষ্টা করে, কিন্তু 2-3 পা পিছিয়ে আসে। তখনও লাশটার ওপর টর্চের আলো পড়ছিল। বিমল আতঙ্কে চোখ বুজে। লাশটা বিমলের খুবই চেনা। বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আরে এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে? বিমল লাশটার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন সামনের দিকে তাকায়, তখন তার হুঁশ উড়ে যায়। এতক্ষণ যেই কামরাটি খালি দেখেছিল, এখন সেই কামরায় আরো 4টে সেই একই রকম বিভৎস ভয়ঙ্কর জন্তু দানবীয় গর্জন করতে করতে এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। মুখে হাঁ করা চোয়াল এবং তাদেরকে বিভৎস লাগছিল। এতটা কাছে শিকারকে দেখে হয়তো তারা অভিভূত। বিমল চোখ বন্ধ করার চেষ্টা করলেও কেন যেন তার চোখ মুখ বন্ধ করতে পারছিল না। কয়েক মুহূর্ত পর বিমল দেখে জন্তুগুলোর থেকে কিছুটা দূরে রক্তমাখা মুখে রথিকান্ত বাবু দাঁড়িয়ে তখনও বিশ্রীভাবে হাসছে। বিমল কি করবে কিছু বুঝতে না পেরে হাত জোর করে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় মারবেন না। অবয়বটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি ছেড়ে দিই বলুন? এই যে এদের দেখছেন, এরা আমার পরিবার, অনেক দিন হলো কিছু খায়নি। বিমল আবার আগের মতো হাত জোর করে অবয়বটাকে অনুরোধ করলো। এবারে সেই বিভৎস অবয়বের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর সেই তখনই সেই জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে উঠতে পারছিল না। ভয়ে তার হাত পা নিথর হয়ে কাঁপছিল। দেখতে দেখতে হিংস্র জন্তুগুলো বিমলের উপরে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমলের বুকের উপরে তীক্ষ্ণ নখের আঁচড় অনুভব করে। প্রচণ্ড যন্ত্রণায় কুঁকিয়ে উঠে চিৎকার করে ওঠে বিমল। সঙ্গে সঙ্গে ট্রেনের হুইসেলে বিমল চমকে উঠে চোখ খুলে দেখে দিল্লি জংশনে ঢুকছে। তার মানে তোমার বন্ধু স্বপ্ন দেখেছে? আমি দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম। সঙ্গে সঙ্গে রাকেশ আমাকে আবার থামিয়ে দিয়ে বলল, না দাদা, স্বপ্ন দেখেনি। তবে এটাও ঠিক, এর ব্যাখ্যা আমার কাছেও নেই। পৃথিবীতে কি সব জিনিসের ব্যাখ্যা পাওয়া যায়? সেদিন স্টেশনে নামার পর বিমল আমাকে ফোন দেয়। আমি ফোন তুলতেই দেখি অপর প্রান্ত থেকে বিমলের আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে আসছে। আমি বিমলের কথা শুনে সঙ্গে সঙ্গে স্টেশনে যাই। গিয়ে দেখি বিমল স্টেশনের ফার্স্ট এড হেলথ সেন্টারে বসে আছে। আমাকে দেখে কেঁদে ওঠে। গিয়ে দেখি বিমলের থুতনিতে ব্যান্ডেজ, জামার বুকের দিকটাও রক্তে ভেজা, সেখানেও ব্যান্ডেজ। আমি কি হয়েছে জিজ্ঞেস করতে বিমল এক এক করে সব খুলে বলে। আমিও প্রথমে স্বপ্ন বলে উড়িয়ে দিলেও বিমল আমাকে থামিয়ে বলে, স্বপ্ন যদি হবে তাহলে এই ক্ষতগুলো কিভাবে এখানে এলো ভাই? আমি চিৎকার করে দেখি ট্রেন দিল্লি স্টেশনে ঢুকছে। আমি নিজেও প্রথমে ভেবেছিলাম কোনো দুঃস্বপ্ন দেখছি। কোথায় রথিকান্ত রূপী সেই ভয়ঙ্কর অবয়ব? কোথায় সেই ভয়ঙ্কর জন্তুগুলো? সমগ্র কামরায় অধিকাংশই মালপত্রের কার্টনে ঠাসা, বিশ্রী বোটকা আষ্টে গন্ধ কামরায়। কিন্তু বিশ্বাস করো, রাত্রিবেলা আন্দাজ যতটুকু দেখেছি, সমগ্র কামরাটা পুরো ফাঁকা ছিল। কোনো মালপত্রের চিহ্নই ছিল না, শুধু আমরা দুজন ছিলাম। তাই স্বপ্ন ভেবে উঠে আসতে যাব, এমন সময় অপর পাশের সিটে সেই ভূতের গল্পের বইটা
পড়ে থাকতে দেখি। গতরাতে ওই বইটা রতিকান্ত বাবুর হাতে ছিল। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই সময় উঠতে গিয়ে বুকে থুতনিতে ব্যথা পাই। সঙ্গে সঙ্গে রাতের বিভীষিকাময় ঘটনাগুলোর দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে এবং সবকিছু পরিষ্কার হয়ে যায়। ঠিক কী কারণে এই চোটগুলো আমি পেয়েছি? এবার বলো, এসব স্বপ্ন? তাহলে ওই বইটা কোথা থেকে এলো? যাই হোক, আমি বুকে রুমালটা চেপে কামরা থেকে বেরিয়ে আসব, ঠিক সেই সময় কামরায় শুনি একজন কুলি ঢুকলো। আমাকে দেখে প্রথমে সে অবাক হয়ে যায়, তারপর আমার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে ধীর স্বরে বলল, বাবুজি, আপনি কেন এই কামরায় উঠতে গেছেন? বহু বছর আগে এই কামরায় ডাকাতের দল ছিনতাই করার সময় এই কামরায় দুজন যাত্রীকে খুন করে, একজন পুরুষ একজন মহিলা। তারপর থেকে রাতে এই কামরায় কোনো প্যাসেঞ্জার উঠলে তার সাথে নানান রকম ভৌতিক ঘটনা ঘটত। তাই শেষমেশ রেল কর্তৃপক্ষ এই কামরাটিকে প্যাসেঞ্জার কামরা হওয়া সত্ত্বেও বন্ধ করে মালবাহী কামরা করে দেয়। চলুন আপনাকে হেলথ সেন্টারে দিয়ে আসি। এই বলে কুলি সহ আমি নিচে নেমে আসব, এমন সময় গতরাতে দেখা সেই হুলো বিড়ালটি ম্যাও ম্যাও করে কামরার জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে এলো। দেখলাম কুলিটিও অবিকল গতরাতের রতিকান্ত বাবুর মতো হুস হুস করে ওঠে। ও, মাছের পেটের গন্ধ পেয়ে উঠে পড়েছিস কামরায়, যা যা হুস হুস, এই বলে তেড়ে যায় বিড়ালটির দিকে। বিমল বলা শেষ করে। আমি আর কিছু বলতে পারিনি ওকে। আমরা বাড়ি চলে আসি। এখন আপনিই বলুন দাদা, এসবের ব্যাখ্যা কি? এই বলে রাকেশ থামে। আমিও বললাম, ঠিক আছে, লিখে পাঠাবো ঘটনাটা। এখন শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি শুনে এই প্রশ্নের উত্তর দেবেন। এই ছিল ঘটনা রাসেল ভাই। ইনশাল্লাহ আগামীতে আবারও আসবো অন্য কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ছিল সুকান্ত মাইতির পাঠানো ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হলো russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell. ইয়েস, ভয়ের আরেক নাম ভূত.com। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 12:22। আমরা আমাদের প্রথম ঘটনাটি শেষ করলাম এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ভূত.com আরও অনেক রাত পর্যন্ত চলবে এবং আমি আশা করব যে আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবেন। আর অনেকে ঢুকছেন, বের হয়ে যাচ্ছেন, কিন্তু মানে সবচেয়ে বড় কথা যে আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে ছোট্ট আর একটা ইমেইল আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আশা করছি এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি সাজিদ মাহমুদ। আমি বর্তমানে ঢাকা জেলায় কোনো এক স্কুলের শিক্ষার্থী। আমার ঘটনাটি আমার স্কুল শিক্ষকের কাছ থেকে শোনা। একদিন পড়তে পড়তে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার কাছে কোনো প্যারানর্মাল ঘটনা আছে? আমিও একটু এক্সাইটেড হয়ে গেলাম শোনার জন্য, যার কারণে স্যারও বলতে শুরু করলেন, ঘটনাটি যে খুব পুরনো তাও না। ঘটনায় যাবার আগে স্যারদের বাড়ি সম্পর্কে একটু বর্ণনা দেই। ওনার বাড়ি যেখানে ছিল ঠিক কিছু দূর গেলে হাতের ডান দিকে একটা রাস্তা আছে, যেটা কিনা সরাসরি মেন রাস্তায় ওঠে। এই রাস্তার বর্ণনাটা দেওয়া জরুরি ছিল, যার কারণ ঘটনাটা এগোলে বোঝা যাবে। সেই ডান হাতের রাস্তা ছাড়াও সোজা গেলে আরেকটা রাস্তা আছে, যেটাও কিনা মেইন রাস্তায় ওঠে, তবে একটু বেশি ঘোরা লাগে। কিন্তু রাসেল ভাই, সেই ডান পাশের রাস্তাটি শর্টকাট হলেও সেখানে সন্ধ্যার পর কেউ চলাচল করেন না, কারণ সেই রাস্তাটি বড্ড নির্জন
যার কারণে সবার মধ্যে চুরি ছিনতাইয়ের মতো ভয় কাজ করে। বলে রাখা ভালো, ওই রাস্তা দিয়ে মেইন রোডে গেলে কাছে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এবার ঘটনায় আসা যাক। একদিন স্যার বাইরের কাজের জন্য যান এবং ওনার আসতে আসতে রাত হয়ে যায়। তো উনি প্রতিদিনের মতো ওই দিনও সেই লম্বা রাস্তা দিয়ে বাসার দিকে আসছিলেন। কিন্তু আসার সময় যখন তিনি সেই হাতের ডানের রাস্তার মোড়ে আসেন, সেই মুহূর্তে তিনি একজন সাদা জুব্বা পরা বয়স্ক মানুষকে দেখলেন ওনার দিকে আসছে। উনি চেহারাটা ভালো করে বুঝতে পারেননি। তিনি দেখলেন অন্ধকারেও যেন মানুষটি আলোকিত দেখাচ্ছে। স্যার একটু বিব্রত হলেন এবং ভাবলেন, এত রাতে একটা মানুষ এই রাস্তায় কেন আসবে? উনি একটু সামনে যান। আসলে উনি এদিকেই আসবেন, কারণ উনি এদিকেই হাঁটছিলেন। স্যার কিছুক্ষণ সময় অপেক্ষার পর দেখলেন কেউ নেই। তিনি ভাবলেন, হঠাৎ উনি কোথায় গেলেন? তিনি তখন ওই রাস্তা দিয়ে মেইন রোডের দিকে ছুটলেন এবং আশেপাশের স্ট্রিট ফুডের দোকানগুলোতে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ কিছু বলতে পারল না। তিনি ভাবলেন, এত কম সময়ের মধ্যে কোনো বয়স্ক মানুষের পক্ষে এত দ্রুত এই পথ অতিক্রম করা সম্ভব নয়। তখন তিনি ভাবতে ভাবতে আবার বাসায় চলে আসলেন এবং শুনতে পারলেন ওনার বাবা মারা গেছেন। একদিন রাসেল ভাই উনি ঘটনাটা ওনার বন্ধুকে শেয়ার করেন। যখন ওনার বন্ধু এই ঘটনাটি শোনেন তখন বলেন, আরে এই ঘটনা তো আমার সঙ্গেও ঘটেছে। তখন স্যার বললেন, মানে? অতঃপর স্যারের বন্ধুটি ঘটনাটি বললেন। একদিন উনি ওনার গ্রামের বাড়ি যান। সাধারণত গ্রামের বাড়িতে কিছুটা দূরে শৌচাগারগুলো থাকে। বলে রাখা ভালো, ওনার বাড়ি থেকে সেই শৌচাগারে যাওয়ার আশেপাশে কোনো রাস্তা নেই, কারণ আশেপাশে প্রাচীর দেয়া আছে। সেখানে যাওয়ার খালি একটি রাস্তা আছে। অনেকের মতো তারও রাত জাগার অভ্যাস। তো একদিন রাত 2টার সময় তিনি জানালার পাশে ওনার খাটে শুয়েছিলেন। তিনি দেখতে পান ঠিক আমার স্যারের মতো যে একজন বয়স্ক মানুষ ধবধবে সাদা জামা কাপড়ে এবং সেই অন্ধকারেও যেন তাকে আলোকিত লাগছে। ঠিক একইভাবে চেহারা বোঝা যাচ্ছে না। উনি সেই ওনাদের বাড়ির শৌচাগারের দিকে এগিয়ে যাচ্ছেন। উনি ভাবলেন, এত রাতে একজন মানুষ কেন আমাদের দিকে আসবেন? উনি তখন টর্চ হাতে দেখতে যাবেন কি হয়েছে। উনি যে ঠিক আমার স্যারের মতো দেখতে পান যে ওখানে কেউ নেই। উনি ভাবলেন, হয়তো এখানে কোনো সাধারণ মানুষের পক্ষে থাকাও সম্ভব না, প্রাচীর টপকিয়ে যাওয়া। উনি ভাবলেন, এখানে তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না প্রাচীর টপকে যাওয়া। তাহলে উনি গেলেন কোথায়? এই ভাবতে ভাবতেই উনি ঘরে চলে আসলেন। পরদিন সকালে উনি শুনতে পান যে ওনার এক দুঃসম্পর্কের নানা মারা গেছেন। আমি জানি ঘটনাটি একটুও ভয়ের নয়। যেহেতু আমার শিক্ষক আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন, তাই প্রথমবারের মতো ঘটনাটি পাঠালাম। ধন্যবাদ সবাইকে। না, ঘটনাটি ভয়ের না, এই কথাটি সত্যি, কিন্তু ঘটনাটি রহস্যময়, এটাও সত্যি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি 20 কি 25 বছর আগের। বউ বাচ্চা নিয়ে নিজের গ্রাম থেকে প্রায় 150 কিলোমিটার দূরে থাকি তখন। চাকরির সুবাদে আমার ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়ে মানুষ করার ইচ্ছাতেই নিজ গ্রাম থেকে এতটা দূরে বসবাস। 1005 মাইনের কর্পোরেট অফিসের চাকরি যেমন খাটায়, তেমনি তৃপ্তি ভরে জীবনযাপন করতেও বেশ সাহায্য করে। বাবাকে হারিয়েছে জন্মের বছর 6 পরে। এরপরেই মা এবং বড় ভাইদের আদরে মানুষ। ভাইটিও পেয়েছিলাম বেশ। বাবার গত হওয়া একদম ভুলিয়ে রেখেছিলেন তিনি। আমার সব রকম খরচপাতি তিনিই দিতেন। এভাবেই ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা চলছিল বেশ ভালো করেই। ম্যাট্রিক রেজাল্টের পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত মাও চলে গেলেন দুনিয়া ছেড়ে। কষ্ট তেমন লাগেনি, তাই তাড়াতাড়ি ভুলতে পেরেছিলাম সে ঘটনা। এরপর জীবনের জটিলতাগুলো পেছনে ফেলে ভাইয়ের সাহায্য আর নিজের পরিশ্রমের মাধ্যমে বাংলাতে অনার্স শেষ করে স্বল্প মাইনেতে চাকরিটা পাই। অনেকে অবশ্য বলতো, বাংলায় অনার্স করে স্কুল কলেজে চাকরি করলেই তো পারতে। কিন্তু আমাকে দিয়ে যে ছাত্র পড়ানো হবে না তা আমি ভালো করেই জানতাম। আর জানতাম বলেই জিজ্ঞাসা উপদেশগুলো হেসে সসম্মানের সাথে উড়িয়ে দিতাম। এরপরে ইচ্ছেটা ছিল পড়াবো, কিন্তু বিয়ে শাদী করার পর বুঝলাম স্কুল কলেজের মাইনে দিয়ে সংসার চালানোটা ঢের কষ্টের কাজ হবে। তাই প্রথম পাওয়া কাজটাতেই রয়ে গেলাম। অনেক হলো নিজের কথা, এবার বড় ভাইয়ের কথা কিছু বলি। ছোটকাল থেকেই পড়ালেখা ছেড়ে বাবার সাথে ক্ষেত খামারে কাজ করতেন। কাজের প্রতি বেশ মনোযোগ থাকায় অল্পতে চাষাবাদের সকল কৌশল তিনি আয়ত্ত করতে পেরেছিলেন। বাবা মায়ের মৃত্যুর পর সমস্ত সংসার নিজের কাঁধে তুলে নেন তিনি। মায়ের মৃত্যুর মাস 4 পর সবার আবদারে বিয়ে করেন। বিয়ের 6 বছর পর স্ত্রীও কঠিন কলেরায় পৃথিবী ছাড়েন।
জানিয়ে রাখা ভালো, ওনার কোনো সন্তান ছিল না। স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করেননি তিনি। আমি তখন জীবিকার টানে সম্পূর্ণভাবে চলে আসি গ্রাম ছেড়ে শহরে। এর প্রায় 2 বছর পর ঘটে যাওয়া ঘটনা, যা এখনো মনে হলে গায়ে কাটা দেয়। চলে যাচ্ছি মূল ঘটনায়। চৈত্রের শেষ সপ্তাহের ঘটনা। চারিদিক খাঁ খাঁ করছে প্রখর রোদ। এর মধ্যেই শেষ বিকেলে নেমে এলো বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে ঝড়। আকাশে বিদ্যুৎ চমকানো প্রবল ধাক্কা দিচ্ছে কাল বৈশাখের লক্ষণ। কিন্তু বৈশাখ আসতে এখনো 5 দিন বাকি। মাগরিবের বেশ পরে বাড়ি ফিরছি কাক ভেজা হয়ে। আমার স্ত্রী বিকেল থেকেই আমায় নিয়ে উদ্বিগ্ন। বাচ্চাগুলো বেশ ভয়ে সময় কাটাচ্ছে। বাড়ি আসতেই স্ত্রীর 1 ডজন আবেগ মিশ্রিত প্রশ্ন আর বাচ্চাদের ভয়ের কারণ শোনার ফাঁকেই শুনতে পেলাম কেউ একজন দরজা ধাক্কাচ্ছে। প্রথমে ভেবেছিলাম বাতাসের তাণ্ডব, পরে কণ্ঠটা শুনতে পেলাম বড় ভাইয়ের কণ্ঠ। দরজাটা খুলতেই দেখতে পেলাম বড় ভাইয়ের মুখ। দরজার বাইরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, একদম ভিজে আছে, তবে এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মুখ লেগে আছে একটা মৃদু হাসি। ভাইকে যতটা খুশি হয়েছি দেখে অবাকও হয়েছি। কিছু না জানিয়ে হঠাৎই ঝড় বৃষ্টির দিনে আমার বাড়ি আসার মতো পাত্র তিনি নন। এমন ভাবনার মধ্যেই পেছন থেকে স্ত্রী বলে উঠল, ওমা, বড় ভাই যে ভেজা কাপড় নিয়ে এখনো বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। স্ত্রীর সাথে আমিও তাল মেলালাম। বড় ভাইকে হাত ধরে ঘরে নিয়ে আসলাম। লক্ষ্য করলাম তার গায়ে সাদা পাঞ্জাবি আর পায়জামা ভিজে লেপ্টে আছে। ওনাকে কখনো সাদা কাপড় পরতে দেখেছি বলে মনে পড়ে না। কিন্তু একটা বিষয় আমার স্ত্রী এবং আমার দুজনেরই চোখে পড়েছে। ভাইয়া আসার পর কোনো কথা বলেননি। তিনি অবশ্য স্বল্পভাষী লোক, তবুও উনি কমপক্ষে ঘরের ভেতর আসার পর সবার সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলতেন। ব্যাপারটা তেমন পাত্তা দিলাম না। ভাইয়ার সাথে কোনো কাপড় চোপড় নেই দেখে কিছু বললাম না। আলমারি থেকে আমার নিজের কিছু কাপড় চোপড় এনে ওনাকে দিলাম। তিনি কাপড়গুলো পরিধান করার পরেই বাচ্চারা তার চাচুকে তাদের রুমে নিয়ে গেল। এর মধ্যেই তারা ওনাকে চেপে ধরেছে গল্প বলার জন্য। বলে রাখা ভালো, বড় ভাই বেশ ভালো গল্প বলতে পারতেন, বিশেষ করে ভূতের গল্প আর মৃত আত্মার গল্প। আমার বাচ্চারাও বেশ মনোযোগ দিয়ে শুনে। রাত 9টা পর্যন্ত বড় ভাই বাচ্চাদের রুমেই কাটালেন। তবে তাদের আগের মতো মজা করে গল্প শোনালেন না। শুধু এটুকুই বলতে শুনেছি, তিনি বাচ্চাদের বলছেন, আত্মারা তো আর আত্মাদের গল্প বলতে পারে না, তাই তোমাদের আজকে একটা সুন্দর গল্প শোনাবো। রাত 9টার পর ভাইয়ার সাথে খাবার টেবিলে দেখা হলো। এর মধ্যে বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ না জানিয়ে কেন ঝড় বাদলার দিনে এসেছেন জানতে চাইলে তিনি উত্তরে বলেন, আমি তো ইচ্ছে করে চলে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে, আর এ কারণে এখানে আসা। এমন অদ্ভুত উত্তর শুনে বেশ অবাক হয়েছিলাম সেদিন। তাকে জিজ্ঞেস করেছিলাম, নিয়ে আসা হয়েছে মানে? তিনি বলছিলেন, তোর প্রতি স্নেহ আমাকে এখানে নিয়ে এসেছে। উত্তরটা শুনে খুশি হয়েছিলাম। এরপর বলেছিলাম, দাদা, আপনাকে কিন্তু এবার অনেক দিন থাকতে হবে। আমার এখনো মনে আছে তিনি বেশ গম্ভীর মুখ করে বলেছিলেন, অবশ্যই, ভাবছি আর কোনোদিন বাড়ি যাব না। ভাইয়া এসেছে আজ 4 দিন। এর মধ্যে বেশিক্ষণ কথা বলতে পারিনি তার সাথে। আমার স্ত্রী ওনার সাথে তেমন বেশি কথা বলেন না আগে থেকেই, তবে বাচ্চারা বেশ জমাচ্ছে চাচুর সাথে। কিন্তু আমার কাছে ভাইয়াকে কেমন যেন অন্যরকম লাগছিল। একদম আলাদা মানুষ। সারাদিন দেয়াল ঘেরা বাড়ির উঠোনেই কাটান তিনি। সে রাতের পর থেকে গায়ের সাদা পাঞ্জাবি আর পাজামাটাই পরে আছেন সবসময়। উদাসীন হয়ে কি যেন ভাবেন। এ কথা স্ত্রীকে বলতেই সে আশ্বাস দিয়ে বলেছিল, সারাদিন বাড়িতে একা একা থাকেন তো, তাই উনি অন্যরকম হয়ে গিয়েছেন। দিনটা চৈত্রের শেষ দিন। রাত পোহালেই বৈশাখ। স্ত্রী আর ছেলে মেয়েরা এবার শ্বশুর বাড়ি গিয়ে বৈশাখ পালন করতে যাবে। আমারও যাবার কথা ছিল, কিন্তু ভাইয়াকে বাড়ি রেখে যাওয়াটা ইচ্ছে করছিল না। 12টা ট্রেনে স্ত্রী আর ছেলে মেয়েদের উঠিয়ে দিয়ে আসলাম স্টেশনে। ফেরার পথে পোস্টমাস্টার মজনুর সাথে দেখা। দৌড়ে এসে হাতে একটা চিঠি খাম গুজে দিয়ে বলল, পোস্ট হয়েছে সেই ঝড়ের দিন, কিন্তু সেদিন এত ঝড় ছিল যে রাস্তাঘাট সব বন্ধ। আজই পেলাম, আর্জেন্ট স্ট্যাম্প দিয়ে পাঠানো হয়েছে। চিঠিটা দিয়ে মজনু হন হন করে হেঁটে চলে গেল। খামের ওপর আমার চাচাতো ভাইয়ের নাম লেখা। তারিখ থেকে বুঝলাম ভাই যেদিন আমার বাড়ি এসেছিল সেদিনই চিঠিটা পোস্ট করা হয়েছে। তখন টেলিফোন ছিল না সব জায়গায়, বিশেষ করে আমাদের গ্রামে ছিল না একটাও, তাই সব যোগাযোগ রক্ষা করা হতো চিঠিতেই। কিন্তু যেদিন ভাইয়া এসেছে সেদিন আর্জেন্ট চিঠি পাঠানোর ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। চা স্টলের একটা টেবিলে বসে চিঠিটা খুলে পড়তে লাগলাম। পড়তে পড়তে অনুভব করলাম আমার গায়ের সব লোমগুলো দাঁড়িয়ে গেছে, হাত কাঁপছে,
বিশ্বাস হচ্ছিল না, তাই আবার বিড়বিড় করে পড়তে লাগলাম কোনো রকম সৌজন্যতা ছাড়া কয়েক লাইনে লেখা চিঠি। ছোট ভাই রফিক, আজ 13 তারিখ রোজ বুধবার তোমার ভাই শামসুদ্দিন স্ট্রোক করে ইন্তেকাল করেছে। আজকেই তাকে দাফন করা হবে। তুমি যদি পারো অতি শীঘ্রই এসে মাগফিরাত কামনার্থে দোয়া মাহফিলের আয়োজন করো। আর অবশ্যই এই মৃত্যুর কথা শুনে ভেঙে পড়বে না, নিজেকে শক্ত রেখো। ইতি তোমার চাচাতো ভাই আসগার উদ্দিন। চিঠিটা আরও কয়েকবার পড়লাম, এখনো বিশ্বাস হচ্ছে না। বড় ভাই যদি মারা যেয়ে থাকে তাহলে সেদিন যিনি বাড়িতে এসেছেন তিনি কে? নিজেকে প্রশ্ন করতেই বাড়ির দিকে ছুটি আমি। পুরো শরীর আমার কাঁপছে, প্রচণ্ড গরমে শীতল একটা অনুভূতি কাজ করছে, কেমন যেন শীত শীত লাগছে আমার। বাড়ি গিয়ে পুরো ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল। পুরো বাড়ি মহল্লা গ্রাম খুঁজেও ভাইকে পাইনি সেদিন। পুরো ব্যাপারটি এত নাটকীয়ভাবে ঘটেছিল যে কিছুই বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পারলাম সেদিন বাচ্চাদের সাথে তিনি ঠিকই বলেছেন, তিনিই আত্মা। আত্মারা কখনো আত্মাদের গল্প বলতে পারে না, আর তিনি কখনোই বাড়ি যাবেন না। আমার কাছে এসেছেন স্নেহের কারণে। ভাই আমাকে ভালোবাসতেন, তাই মৃত্যুর পরও শেষবার আমাকে দেখতে গিয়েছেন, কিংবা হয়তো আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। রাসেল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব চমৎকার একটা স্টোরি, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে